প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমরা বিন্যাস এবং সমাবেশের তৃতীয় লেকচার দেখবে। আজকের লেকচারেও থাকছে কিছু গাণিতিক সমস্যার সমাধান। তোমরা গত পর্বে বিভিন্ন সূত্র সম্পর্কে ধারণা নিয়েছিলে, সবগুলো ভিন্ন জিনিসের বিন্যাস কিভাবে হতো, ভিন্ন নয় এরকম বস্তুর বিন্যাস কীরকম হবে, পুনরাবৃত্তি হলে কীরকম হবে। তবে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সবগুলি ভিন্ন জিনিস নয় এরূপ বিন্যাসের সংখ্যা n ফ্যাক্টোরিয়াল ভাগ p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে। গত পর্বে এর সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম। আশা করছি তোমাদের সামনের দিকে অনেক কাজে লাগবে। শিক্ষার্থী, এখানে তোমরা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ। ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত রকমের সাজানো যায়, যখন এখানে দেখো 11টি শর্ত দেয়া আছে। এই শর্তের আলোকে আমরা ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত রকমের সাজানো যায় তা আমরা নির্ণয় করব। দেখো, প্রথমে আছে সবগুলি বর্ণ ব্যবহার করে, দ্বিতীয় আছে কতগুলিতে ই বর্ণ তিনটি পাশাপাশি থাকবে, আবার তৃতীয় নম্বরে আছে কতগুলিতে তিনটি ই প্রথমে থাকবে। তো এরকম অনেকগুলো শর্ত আছে। দেখো 11টি শর্ত। এই শর্তের আলোকে আমরা ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত রকমের সাজানো যায় তা নির্ণয় করব। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত রকমের সাজানো যায়, এখানে প্রথম তিনটে আমরা এখন সমাধান করব। এখানে প্রথমে বলেছে সবগুলি বর্ণ ব্যবহার করে। ইঞ্জিনিয়ারিং শব্দটিতে মোট বর্ণ আছে 11টি। এখানে দেখো 11টি বর্ণই আছে, তোমরা যদি গুনে নাও 11টি বর্ণ আছে, যার মধ্যে 3টি আছে ই, 3টি এন, 2টি জি, 2টি আই, 1টি আছে আর। তাহলে ভিন্ন ভিন্ন জিনিসের বিন্যাস তোমরা লিখতে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। ঠিক সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। যেহেতু মোট বর্ণ আছে 11টি, এখানে আমরা লিখব 11 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আছে 3টি ই, এই জন্য এখানে 3 ফ্যাক্টোরিয়াল, 3টি এন, এই জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 2টি জি, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, 2টি আই, এই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আবার 1টি আর। যেহেতু একটি আছে 1 ফ্যাক্টোরিয়াল দেওয়ার প্রয়োজন নাই, তোমরা দিলেও দিতে পারো 1 ফ্যাক্টোরিয়াল। তো দেখো, এইটা যদি তোমরা হিসাব করো ক্যালকুলেটরে, এই সংখ্যাটা আসে। এইটা হচ্ছে একেবারে সবগুলি বর্ণ ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় সেটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। দ্বিতীয় শর্তে বলেছে কতগুলিতে ই বর্ণ তিনটি পাশাপাশি থাকবে। দেখো, ই বর্ণ তিনটি, এখানে 3টি বর্ণ আছে ই, এই 3টি বর্ণ অর্থাৎ ই 3টি পাশাপাশি থাকবে। ধরো প্রথমে থাকতে পারে, অথবা এই এন আর জি এর এইখানে মাঝখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে, অথবা এই আই আর এন এর মাঝে থাকতে পারে, এন জি এর মাঝে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। কিন্তু শর্ত হচ্ছে 3টা ই পাশাপাশি থাকবে। যেহেতু 3টা ই পাশাপাশি থেকে এভাবে জায়গা চেঞ্জ করতেছে, তাহলে 3টা ই কিন্তু একটা ইর মতোই কাজ করতেছে। তাইলে দেখো, ই বর্ণ তিনটিকে একটি বর্ণ ধরে আমরা পাই। যেহেতু 3টি ই বর্ণই পাশাপাশি থেকে একটি বর্ণের মতোই কাজ করতেছে, এজন্য 3টি ই বর্ণকে আমরা একটি ই বর্ণ ধরব। তাহলে 3টি বর্ণকে আমরা একটি ধরে পাই। তাহলে মোট সংখ্যা আছে কয়টি? 11টি। 11টি থেকে বাদ গেছে 3টি। 11 থেকে বাদ 3টি গেলে থাকে 8। কিন্তু এই 3টি ই রে একটি আমরা ই ধরেছি, এই জন্য একটা বেড়েছে, অর্থাৎ 9টি বর্ণ হয়। 9টি বর্ণ, যাদের 3টি আছে এন, 2টি জি, 2টি আই, 1টি আর। যেহেতু 9টি বর্ণ হয়েছে, ওইখানে তো আমরা একটা বর্ণ ধরেছি। এই 9 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এই যে 3 ফ্যাক্টোরিয়াল, এইখানে এই 2 ফ্যাক্টোরিয়াল আর এই 2 ফ্যাক্টোরিয়াল। আর একটি বর্ণ ধরেছি এইখানে 1 ফ্যাক্টোরিয়াল তোমরা লিখতে পারো। এই যে 3টি ই রে আমরা একটি বর্ণ ধরেছি, আবার একটি
আর এর আমরা আবার একটা 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, এগুলো লেখার দরকার নেই কারণ এই 1 ফ্যাক্টোরিয়াল মান তো অনই। তোমরা এভাবে যদি ক্যালকুলেশন করো এইটা আসে, হয় নির্ণেয় ফল। 3 নম্বরে বলেছে কতগুলিতে 3টি ই প্রথমে থাকবে। এখানে কিন্তু শর্ত দেয়া আছে 3টি ই একসাথে থাকবে, কিন্তু এইটা প্রথমে থাকবে অবশ্যই। এই যে আগে বলেছিলাম যে এরকম স্থান বদল করতে পারে, যে কোনো বর্ণের মাঝখানে ঢুকে যেতে পারে, এখানে কিন্তু সে শর্ত দেয়নি, বলেছে শুধু প্রথমেই থাকবে। এই শর্তগুলো কার্যকর হবে না। প্রথমেই যেহেতু থাকবে তাহলে তো এটা ফিক্সড, এই সংখ্যা আমাদের হিসাব করার দরকার নেই, বাকিগুলোর একটা একটার সাথে ওলটপালট হবে। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে এই যে ই বর্ণ 3টি প্রথম স্থান দখল করবে, এরূপ বিন্যাসের ক্ষেত্রে ইকে বিবেচনার বাইরে রাখতে পারবো, কারণ ই তো এই মাঝে কোনো সংখ্যার আসবে না, বাকিগুলোই শুধু একে অপরের সাথে বিনাশ করবে। এই জন্য ই যে কয়টি আছে ওই 3টি প্রথমে রেখে ওগুলো একেবারে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 3টি বাদ দিলে অবশিষ্ট থাকে 8টি বর্ণ। 8টি বর্ণকে আমরা দেখব রিপিট করেছে কয়টি। 8টি বর্ণের মধ্যে 3টি আছে এন, 2টি জি, 2টি আই, 1টি আর। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এই যে 3, 2, এই 2 আর 1 ফ্যাক্টোরিয়াল। এটা হিসেব করলে 1680 আসে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একেবারে সহজ। এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। এখানে বলেছে 3টি ই পাশাপাশি থাকবে, কিন্তু যে কোনো স্থানে থাকতে পারে, অর্থাৎ যে কোনো স্থানে বদল হতে পারে। আর এইখানে বলেছে 3টি ই প্রথমেই থাকবে, শুধু প্রথমে থাকলে অবশ্যই 3টি ই বাদ দিয়ে নিতে হবে, কারণ ওখানে তো ফিক্সড হয়ে গেছে, বাকিগুলো আমরা বিনাশ করব। আবার এখানে বলতে পারে 3টি ই শেষে থাকবে, সেক্ষেত্রেও আমরা শেষের অংশটুকু একেবারে ফিক্সড করে রাখে ওইটা বাদ দিয়ে বাকিগুলোর আমরা বিনাশ করতাম। বা মাঝে কোনো একটা পজিশনে থাকলেও যদি ফিক্সড থাকতো তাহলে আমরা বাকিগুলোকে আমরা বিনাশ করতাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এইখানে শর্ত দেয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রথম দুটো 4 এবং 5 অনেকবার পরীক্ষায় এসেছে, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত রকমের সাজানো যায় যখন কতগুলিতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে। আর এখানে বলছে স্বরবর্ণ একত্রে থাকবে না। আচ্ছা, এই স্বরবর্ণ কি তোমরা নিশ্চয়ই জানো। ইংরেজি বর্ণমালা স্বরবর্ণ হচ্ছে ভাওয়েলগুলো এ, ই, আই, ও, ইউ। এইখানে দেখো স্বরবর্ণ হচ্ছে এই যে ই, আই, অর্থাৎ 5টি দেখতে পাচ্ছি। ই আছে 3টি, আই আছে 2টি, এই 5টি। তো কতগুলি স্বরবর্ণগুলি একত্রে থাকবে? এই 5টি বর্ণ অবশ্যই একত্রে থেকে তারা একে অপরের সাথে বিনাশ করবে। এই 5টি স্বরবর্ণ যে কোনো এক জায়গায় একত্রে থাকবে এবং এই সংখ্যাগুলোর মাঝখানেও তারা কিন্তু বিনাশ করতে পারে, মানে সংখ্যাগুলোর মাঝেও তারা পজিশনে যেতে পারে। কিন্তু যখনই যাবে, ধরো এই যে এন আর জির মাঝেও ওই 5টি সংখ্যা আসতে পারে এবং একই সাথে আসবে, তারা যেহেতু বলেছে একত্রে থাকবে। তোমরা অঙ্ক করলে আরেকটু ক্লিয়ার হবে। দেখো প্রদত্ত শব্দটিতে 5টি স্বরবর্ণ আছে। দেখো এই 5টি স্বরবর্ণ লিখলাম। স্বরবর্ণকে একটি বর্ণ ধরে, যেহেতু 5টি স্বরবর্ণ একেবারে একই সাথে যে কোনো জায়গায় অন্য কোনো বর্ণের মাঝে যদি যায়, স্থান চেঞ্জ করে, তাহলে কিন্তু একই সাথে এই 5টি যাবে। তাহলে আমরা একটি বর্ণ ধরতে পারি এই 5টি বর্ণকে। তোমরা একটু আগে দেখেছিল ই 3টি বর্ণ যদি পাশাপাশি থাকে তারপর বিনাশ, সেক্ষেত্রে আমরা 3টা ই বর্ণকে আমরা একত্রে একটি বর্ণ ধরেছিলাম। এখানে যেহেতু স্বরবর্ণগুলি একত্রে থাকবে, 5টি স্বরবর্ণ যেহেতু একেবারে তারা বিনাশ করলে, যেহেতু অন্য কোনো সংখ্যার মাঝখানে বসলে একত্রেই যাবে সব কয়টি, সেহেতু এই 5টি বর্ণকেও আমরা একটি বর্ণ ধরে নিতে পারি। একটি বর্ণ ধরলে দেখো 11 বিয়োগ 5, আর যেহেতু আমরা একটি বর্ণ ধরেছি তাহলে আবার একটি যোগ হবে, এক্ষেত্রে 60টি বর্ণ হয়। 60টির মধ্যে আমাদের বিনাশ করতে হবে, তাইলে 60টির মধ্যে 3টি আছে এন, 2টি আছে জি, এদের বিনাশ সংখ্যা 7 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এই যে 3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 420 হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এইখানে এই স্বরবর্ণগুলি একত্রে থাকবে ঠিক আছে বলেছে, কিন্তু এই স্বরবর্ণগুলি নিজেদের মধ্যেও কিন্তু একত্রে থাকলে নিজেদের মধ্যেও জায়গা চেঞ্জ করতে পারে।
জায়গা চেঞ্জ করতে পারে না? পারে, অবশ্যই পারে। কারণ আমরা এখানে দেয়া আছে ই প্রথম, আই দ্বিতীয়, কিন্তু আই তো প্রথমও থাকতে পারে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে স্বরবর্ণ, এই পাশটি নিজেদের মধ্যেও আবার জায়গা চেঞ্জ করতে পারে। এরা অন্য দুটি বর্ণের মধ্যে ঢুকতে পারে, আবার নিজেদের মধ্যেও জায়গা চেঞ্জ করতে পারে। তাহলে এদের নিজেদের বিন্যাস সংখ্যাও বের করতে হবে। দেখো, আবার 5টি স্বরবর্ণকে নিজেদের মধ্যে সাজানো যায়। যেখানে 3টি আছে, এখানে দেখো 3টি আছে ই আর 2টি আছে আই। 2টি আইরূপ বিন্যাস সংখ্যা 5 ফ্যাক্টোরিয়াল, আর এইখানে এই 3টি আছে ই 3 ফ্যাক্টোরিয়াল আর 2টি আছে আই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 10 হয়। এখন এই দুটো গুণ করলেই এটা হচ্ছে একত্রে থাকার বিন্যাসের ফলাফল। আচ্ছা দেখো, পরবর্তীতে কতগুলি স্বরবর্ণ একত্রে থাকবে না। দেখো, এইখানে বলেছে স্বরবর্ণ একত্রে থাকবে, তার সংখ্যা হচ্ছে 4200। আর একত্রে থাকবে না, একত্রে থাকবে না মানে হচ্ছে সবগুলো বর্ণ নিয়ে আমরা যে বিন্যাস করেছিলাম, ওই বিন্যাসটা বিয়োগ হচ্ছে এই যে এই বিন্যাস, এই দুটোর যোগ বিয়োগফল হচ্ছে একত্রে থাকবে না ওই বিন্যাস সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝলে তোমরা নক করবে মেসেজে, আমি চেষ্টা করব দ্রুত তোমাদেরকে ফিডব্যাক দেওয়ার। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে যদি তোমাদের পরীক্ষায় এই 5 নম্বর আসে, তোমাদের কিন্তু 4 নম্বরের পুরো অংশ করে তারপর এই অংশও বের করতে হবে সবগুলো বর্ণ নিয়ে, অর্থাৎ 11 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এইখানে কয়টা কয়টা আছে সবগুলো বের করে নিতে হবে। 3 ফ্যাক্টোরিয়াল, আবার 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, এরকম সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা বের করতে হবে যেখানে এইটা আসে। তারপরে আবার এই যে এখানে আসছে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা 4200, এটা বিয়োগ করে তারপর বের করতে হবে। অর্থাৎ এই 5 নম্বর আসলে আগে 4 নম্বর করতে হবে, তারপরে এইখানে এই পুরো বিন্যাস সংখ্যা বের করতে হবে, তারপর বিয়োগ করলে আমরা লিখতে পারবো একত্রে থাকবে না তার বিন্যাস সংখ্যা। এবারে দেখো 6 নম্বরে বলেছে স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে। স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণগুলিকে কত রকমের সাজানো যায়। এটি দেখো একটা টেকনিক আছে, যখনই তোমাদের বলবে স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে, তখন এই যে 5টি স্বরবর্ণ আছে এদেরকে একই জাতীয় বর্ণ কল্পনা করবে। ধরো এখানে আছে 5টি ই আছে অথবা 5টি আই আছে, এই রকমের তোমরা কল্পনা করবে। অর্থাৎ 5টি একই জাতীয় বর্ণ কল্পনা করবে সবসময়। তাহলে 5টি যদি একই জাতীয় হয় তাহলে 11 ফ্যাক্টোরিয়াল, মোট সংখ্যা আছে 11 ফ্যাক্টোরিয়াল, এখানে 5টি আছে একই জাতীয়, আমরা ধরে নিই এখানে 5টি ই আছে অথবা 5টি আই আছে। এভাবে যদি এইখানে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করে না দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে, প্রথমেই ওই যে কয়টি স্বরবর্ণ আছে ওই কয়টি স্বরবর্ণকেই একই জাতীয় ধরে নিবে যে ওই সব কয়টি স্বরবর্ণই বারবার রিপিট করেছে একই স্বরবর্ণ। আবার যদি এখানে ব্যঞ্জন বর্ণও থাকতে আমরা ওই যে 5টি বাদে বাকি যে 6টিকে আমরা একই ধরতাম, এখানে তাহলে 6 ফ্যাক্টোরিয়াল থাকতো নিচে। দেখো তো, যেহেতু আমরা এখানে 5টি একই বর্ণ ধরেছি এই জন্য 5 ফ্যাক্টোরিয়াল। আবার এক জাতীয় এই স্বরবর্ণগুলির বাদে বাকি যে 3টি আছে এন আর 2টি আছে জি, এই জন্য এখানে 3 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল হয়েছে। আর এটা ক্যালকুলেশন করলে 27720 আসে, ইহাই নিম্ন রেজাল্ট। দেখো, এখানে যদি স্বরবর্ণ না উল্লেখ করে যদি ব্যঞ্জন বর্ণ থাকতো তাহলে আমরা এখানে লিখতাম 11 ফ্যাক্টোরিয়াল, এইখানে 6 ফ্যাক্টোরিয়াল, তারপর এইখানে 3 ফ্যাক্টোরিয়াল আসতো। কারণ কি, এইখানে এই 3টেই আছে ই 3 ফ্যাক্টোরিয়াল, আবার এই 2 ফ্যাক্টোরিয়াল আসতো, 2টি আছে আই, এই কারণে। কিন্তু এইখানে হয়তো 6 ফ্যাক্টোরিয়াল যদি ব্যঞ্জন বর্ণ দেয়া থাকতো। যেহেতু স্বরবর্ণ দেয়া আছে এই জন্য স্বরবর্ণকে আমরা একই জাতীয় বলে ধরে নিয়ে এইখানে
5 ফ্যাক্টোরিয়াল লিখলাম, আর ব্যঞ্জন বর্ণের মধ্যে রিপিট কোনগুলো আছে ওইগুলো আমরা এইখানে নিচে লিখলাম। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো এখানে বলা আছে 7 নম্বরে প্রথমে ও শেষে জি থাকবে। প্রথমে ও শেষে জি থাকবে। এই জি আছে দুইটা, এই দুইটা জিকে আমরা একটা প্রথমে নেব, একটা প্রথমে আর একটি হচ্ছে শেষে। তাহলে মোট বর্ণ আছে এখানে 11টি, তাহলে মধ্যে আরও বর্ণ থাকবে 9টি। তাহলে যেহেতু প্রথমে ও শেষে জি ফিক্সড আছে, তাহলে এই 9টি বর্ণ কি আমরা বিনাশ করতে হবে, আমাদেরকে বিনাশ করতে হবে। দেখো প্রথম ও শেষের স্থানটি জি দ্বারা নির্দিষ্ট করে, তাহলে 9টি বর্ণ কি আমাদের, যাদের মধ্যে 3টি আছে ই, 3টি এন, 2টি আই আছে। তাহলে আমরা 9 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এই 3টি ইর 3 ফ্যাক্টোরিয়াল, 3টি এন এর 3 ফ্যাক্টোরিয়াল, 2টি আই এর, এটা তোমরা ক্যালকুলেটর ইউজ করলে 5040 আছে। ইহাই নির্ণয় অ্যান্সার। দেখো এটা খুবই সহজ। এখানে বলেছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। দেখো এইখানে স্বরবর্ণগুলো তাদের নিজস্ব স্থানে ঠিক থাকবে এবং ব্যঞ্জনবর্ণগুলো নিজস্ব স্থানে ঠিক থাকবে, এরকম। দেখো অঙ্কটি দেখলে আরো ক্লিয়ার হবে। স্বরবর্ণ 5টি নির্দিষ্ট। দেখো স্বরবর্ণগুলো কিন্তু প্রথম স্থানে একটাই আছে, এই প্রথম স্থানে, চতুর্থ স্থানে আছে, ষষ্ঠ স্থানে আছে, সপ্তম স্থানে আছে, আর হচ্ছে নবম স্থানে আছে। স্বরবর্ণ 5টি নিজেরা বিন্যস্ত হয় তাদের সংখ্যা, এরা ফিক্সড থাকবে, এদের অবস্থান ঠিক থাকবে, কিন্তু এরা ইচ্ছা করলে এরা এদের ঘর চেঞ্জ করতে পারবে, অর্থাৎ নিজেদের মধ্যে এদের বিনিময় করতে পারবে, স্থান বিনিময় করতে পারবে। কিন্তু এই যে আই আছে চতুর্থ পজিশনে, এ তৃতীয় পজিশনে আসতে পারবে না। এ ইচ্ছা করলে প্রথম পজিশনে যেতে পারবে, ষষ্ঠ পজিশনে, সপ্তম পজিশনে, নবম পজিশনে, যে কোনো জায়গায় পজিশনে যেতে পারবে যেখানে স্বরবর্ণ আছে, কিন্তু এই ব্যঞ্জন বর্ণের ঘরে কখনোই যেতে পারবে না। এইটাই বলেছে মূলত আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। তাহলে যেহেতু এ নিজেদের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারবে অবস্থান ঠিক রেখে, তাহলে আমরা বলতে পারি নিজেদের মধ্যে আগে বিন্যস্ত করার সংখ্যা বা বিনের সংখ্যা কতগুলো। দেখো এখানে 5টি আছে স্বরবর্ণ, 5টির মধ্যে 3টি ই আছে, 2টি আই আছে। তাহলে নিজেদের মধ্যে বিনাশ সংখ্যা হয় 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এখানে। তাহলে 10টি আসে। আর 6টি ব্যঞ্জন বর্ণ তো একইভাবে নিজেদের মধ্যে এই যেখানে যেখানে ব্যঞ্জন বর্ণ আছে সেখানে সেখানে চেঞ্জ হতে পারবে, কিন্তু এরা কখনোই স্বরবর্ণের ঘরে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ প্রথম, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, নবম স্থানে কখনোই ব্যঞ্জনবর্ণ কোনো ব্যঞ্জনবর্ণ ঢুকতে পারবে না। তাহলে এরা নিজেদের মধ্যে বিন্যাস করতে পারে। আবার দেখো যাতে 3টি আছে এন, 2টি আছে জি, অর্থাৎ বাকি যে 6টি ব্যঞ্জনবর্ণ থাকে তার ভিতরে রিপিট করেছে 3টি এন, 2টি জি, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এখানে। তাহলে এখানে আরও 60 উপায়ে ব্যঞ্জনবর্ণগুলো নিজেদের মধ্যে জায়গা বদল করতে পারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে এই দুটো আবার গুণ করলে 600টি হয়। মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 600। তোমরা আপেক্ষিক অবস্থান নিশ্চয়ই বুঝতে পারছো। এবারে দেখো আর প্রথম স্থানে রেখে, এটা একেবারে সহজ, তোমরা আগেও করেছো এই অঙ্ক। আর যদি আমরা প্রথমে রাখি তবে আরকে আমরা বাদ দিয়ে বাকিগুলো আমরা বিনাশ করতে পারি। যেহেতু আর প্রথম অবস্থানে থাকে, বাকি 10টির মধ্যে সাজানো যায়, যেখানে 3টি ই থাকে, 3টি এন থাকে, 2টি জি, 2টি আই থাকে। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এই বাকিগুলোর ফ্যাক্টোরিয়াল। তোমরা ক্যালকুলেটর ইউজ করলে সহজে এই সংখ্যাটা বের হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো সর্বশেষ দুটি ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। ব্যঞ্জন বর্ণ আছে কয়টি? 6টি। 6টি নির্দিষ্ট রেখে এই ব্যঞ্জন বর্ণ আছে কোন কোন পজিশনে? দেখো এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে। এই ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান কোনো চেঞ্জ হবে না,
এই এন এই জির জায়গায়ও আসতে পারবে না, এরা নিজেদের মধ্যেও বিনাশ করতে পারবে না, অবস্থান যা আছে একেবারে ফিক্সড। তাহলে বাকি থাকে কোনগুলো? এই বাকি থাকে এই 5টি, যেগুলো স্বরবর্ণ। এই স্বরবর্ণগুলো একে অপরের সাথে যে কোনো জায়গায় যেতে পারবে। তাহলে আমরা শুধুমাত্র স্বরবর্ণগুলোরই বের করতে হবে, বিনাশ সংখ্যা বের করতে হবে, যেহেতু ব্যঞ্জনবর্ণগুলো ফিক্সড করে দেওয়া আছে। তাহলে স্বরবর্ণগুলোর 3টি আছে ই, 2টি আছে আই। তাহলে স্বরবর্ণ আছে 5টি, ভাগ হচ্ছে 3টি ই আছে আর 2টি আই আছে, তার মানে 10টি। খুবই সহজ। এখন দেখো শেষ শর্ত একেবারে 11 নম্বর, 3টি ই, 3টি এন, 2টি জি ও 2টি আই আলাদাভাবে একত্রে থাকে। দেখো 3টি ই, 3টি এন, 2টি জি, 2টি আই আলাদাভাবে একটি বর্ণ বিবেচনা করলে একটি আর সহ শব্দটিতে মোট বর্ণ দাঁড়ায় 5টি। এগুলো যেহেতু আলাদাভাবে একত্রে থাকে, একত্রে যদি থাকে এরা কিন্তু একটা বর্ণের মতোই কাজ করবে। যখন কোনো একটা বর্ণের মাঝখানে যাবে, এরা ঢুকবে, তখন কিন্তু একসাথে 3টিই ঢুকবে, বা একসাথে এইখানে 2টি ঢুকবে, কারণ এখানে 3টি ই একসাথে রাখতে বলছে। তাই 3টি ই একটি বর্ণের মতো আচরণ করে না, এইখানেও 3টি এন একটি বর্ণের মতো আচরণ করে, এখানে 2টি জি একটি বর্ণের মতো আচরণ করে, কারণ যেখানেই যাবে এরা দুইজন একসাথেই যাবে, তাহলে একটি বর্ণের মতো আচরণ করে, সেজন্যই একে আলাদাভাবে একটি বর্ণ হিসাবে রাখতে হবে। দেখো এখানে 3টি ই রে আমরা একটি বর্ণ নিলাম, 3টি এন রে একটি, 2টি জি রে একটি, 2টি আই রে একটি। তাহলে বর্ণ হলো কয়টা? 1 2 3 4, এইখানে 4, আর বাকি রয়েছে কয়টা? একটি আর থাকে এইখানে যদি বাদ দেই তাহলে বাকি থাকে এই একটি আর। তাহলে মোট বর্ণ হলো 5টি। তাই 5টিরে আমরা আর কোনো রিপিট বর্ণ তো থাকার কথা না, কারণ রিপিটগুলোই তো আমরা প্রত্যেকটা একটি বর্ণ করে ধরে নিয়েছি। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, যেহেতু রিপিট বর্ণ ছাড়া এগুলো সবই ভিন্ন ভিন্ন হয়ে গেছে, ভিন্ন ভিন্ন ফ্যাক্টোরিয়াল তোমাদের জানা আছে, সরাসরি 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 120। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের এই পর্বে। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে এরপরেও তোমরা মেসেজে নক করবে। আজকে পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।